আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বায়োকেমিস্ট্রির আইটেম 4 লিপিড সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড এই আইটেমে আমরা মূলত আলোচনা করব লিপিডের স্ট্রাকচার, লিপিডের প্রপার্টিজ অ্যান্ড লিপিডের ক্লাসিফিকেশন সম্পর্কে। তো লিপিড সম্পর্কে কিছু মিথ আছে যে লিপিড অনেক কঠিন আইটেম, সবচেয়ে কঠিন আইটেম বায়োকেমিস্ট্রির ফার্স্ট কার্ডের মধ্যে। তো লিপিড যদি তুমি স্ট্রাকচার ওয়েতে পড়ো যে কোনটার পরে কোনটা আসবে, সেটা যদি তুমি আগে থেকে বুঝে যাও তাহলে তোমার জন্য পড়াটা খুব বেশি কঠিন হবে না বলে আমি বিশ্বাস করি। তো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করতে পারি। তো লিপিডের প্রথমে একটা ডেফিনেশন আছে। তো ডেফিনেশনে যাওয়ার আগে তোমাকে আমি জাস্ট আগে বলি যে ধরো আমি তোমাকে লিপিডের কথা বললাম, লিপিড বলতে তুমি কি বোঝো? লিপিড বলতে যেহেতু তোমরা 11-12 লিপিড সম্পর্কে পড়ে আসছো সেল কেমিস্ট্রিতে, সুতরাং এটা পড়তে তোমাদের ইজি হবে। তো ধরো লিপিড মানে আমরা ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল নিয়ে তৈরি হয়, যে কি তৈরি হয় নিউট্রাল ফ্যাট, মানে টিএজি যেটাকে আমরা বলি। এরপরে তোমরা ফসফোলিপিড সম্পর্কে পড়ছো, যেখানে আবার ফসফেট গ্রুপ যুক্ত হয়। আবার সেফালিন, মানে ফসফোলিপিডের মধ্যে আরও দেখছো অনেক কিছু আছে, সেফালিন ইত্যাদি ইত্যাদি। ফসফোরাইডিক অ্যাসিড, কোনটার মধ্যে নাইট্রোজেন যুক্ত হয়, কোনটার মধ্যে নাইট্রোজেন যুক্ত হয় না। এছাড়া আবার কোলেস্টেরল সম্পর্কেও পড়ছো। কোলেস্টেরলের মধ্যে আবার স্টেরয়েডের রিং থাকে, নিউক্লিয়াস থাকে এবং সাথে ওয়েজ থাকে। তো সব মিলিয়ে একটা স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচারে কিন্তু ওইভাবে মিল নাই, যেরকমটা আমাদের কার্বোহাইড্রেটের মধ্যে ছিল। ওখানে আমাদের সবার ক্ষেত্রেই ধরো ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, প্রত্যেকটার মধ্যেই মোটামুটি আমাদের একটা মানে মিল ছিল। লাইক CH2O, এটার একটা পলিমার টাইপের ছিল আমাদের কার্বোহাইড্রেটগুলা, কম বেশ মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এরকমই ছিল, অন্তত মনোস্যাকারাইডগুলা। এর মনোস্যাকারাইডগুলা থেকে একটা H2O বাদ দিয়ে গেলে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের সাথে অনেকগুলো চেইন যখন একটার সাথে একটা যুক্ত হয়ে থাকে তখন পলিস্যাকারাইডগুলো ফর্ম হইতেছিল। আবার ধরো প্রোটিনের ক্ষেত্রে আমরা অ্যামিনো অ্যাসিড পড়তেছিলাম, অ্যান্ড অ্যামিনো অ্যাসিডের অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটার পর একটা যুক্ত হয়, অন্তত 100টার বেশি অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হয় একটা প্রোটিন তৈরি করে। তো আমরা প্রোটিন পড়তে পারছি অ্যামিনো অ্যাসিডের পলিমার, কার্বোহাইড্রেট পড়তে পারছি যে এটা আমাদের মনোস্যাকারাইডের পলিমার। কিন্তু লিপিডের ক্ষেত্রে আমাদের দেখতেছি যে আমরা লিপিড বলতে যাদেরকে বোঝাই তাদের এক একটা স্ট্রাকচার এক এক রকম, সুতরাং তারা আসলে কেমিক্যালি একই রকম না, বরং এই লিপিডগুলোকে আমরা একসাথে একটা গ্রুপের মধ্যে অ্যাড করছি। রিজন হচ্ছে এরা ফিজিক্যালি একই রকম, নট কেমিক্যালি। তাহলে লিপিড আর এ হেটারোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ডস that are related more physically than their chemical properties, and তারা হচ্ছে ওয়াটার ইনসলিউবল আর সলিউবল ইন নন পোলার সলভেন্টস। তো নন পোলার সলভেন্টস বলতে আমরা কি বুঝি? যেমন ধরো ক্লোরোফর্ম, ইথার, অ্যালকোহল, এক কথায় লাইক ডিসলভস লাইক, এটার মতো। অর্থাৎ যেগুলা পোলার সেগুলো পোলারের মধ্যে দ্রবীভূত হয়, আর যেগুলো নন পোলার সেগুলো নন পোলারের মতো। তো বলতে পারো যে ভাই ক্লোরোফর্ম, তো ক্লোরোফর্ম CH3, এটার মধ্যে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, বা কার্বনের সাথে ক্লোরিন আছে যুক্ত। তো কার্বন ক্লোরিন এটা তো মোটামুটি আমাদের পোলার একটা বন্ড। বাট কার্বন ক্লোরিন পোলার বন্ড হইলেও লাইক ধরো কার্বনের মধ্যে এদিকে ক্লোরিন এদিকে ক্লোরিন, তো এটার মধ্যে আর কোনো পোলারিটি নাই। একদিকে আছে এখন, বাকি একদিকে ক্লোরিন আছে, একদিকে হাইড্রোজেন আছে। তো এটার মধ্যে মোটামুটি একটা পোলারিটি সৃষ্টি হয়, বাট এই পোলারিটির মানটা খুবই নিম্ন। এই জন্য ক্লোরোফর্মটা ফ্যাট সলিউবল সাবস্টেন্স হিসাবে কাজ করে। ফ্যাট সলিউবল সাবস্টেন্স না, অ্যাকচুয়ালি ফ্যাট সলভেন্টস হিসেবে কাজ করে। তারপরে ফাংশন। তো লিপিডের মধ্যে ফাংশন কী হতে পারে? এটা হচ্ছে আমাদের ডায়েটারি কনস্টিটিউট হিসেবে কাজ করতে পারে, হ্যাঁ, কারণ হাই এনার্জি ভ্যালু দেয় 9 কিলো ক্যালোরি পার গ্রাম, যেখানে কার্বোহাইড্রেটটা 4 কিলো ক্যালোরি পার গ্রাম ছিল, প্রোটিনটাও 4 কিলো ক্যালোরি পার গ্রাম ছিল। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যান্ড আদার লিপোফিলিক মাইক্রোনিউট্রিয়েন্ট কন্টেন ইন দ্য ফ্যাট অফ ন্যাচারাল ফুড। ওকে, বিভিন্ন ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলো, ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো এই লিপিডের মধ্যে থাকে। সুতরাং এক কথায় আমাদের ডায়েটের খাবার হিসাবে একটা গুরুত্বপূর্ণ উপাদান লিপিড। সেকেন্ডলি, এরা হচ্ছে সেল মেমব্রেনের কম্পোনেন্ট হিসেবে কাজ করে। যেমন আমরা জানি সেল মেমব্রেনের মধ্যে কি ফসফোলিপিড বাইলেয়ার আছে, সুতরাং ফসফোলিপিড তো থাকতেই হবে। কোলেস্টেরল অবভিয়াসলি আমাদের যে অ্যানিম্যাল সেলগুলো আছে বা আমাদের হিউম্যান সেল, প্লান্ট সেল ছাড়া বাকি সবার ক্ষেত্রে কোলেস্টেরল তো অবশ্যই আছে। সুতরাং সেল মেমব্রেনের একটা ইম্পর্ট্যান্ট সাবস্টিটিউয়েন্টস হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে কোলেস্টেরল। দেন অ্যাক্টস অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার ইন নিউরোএন্ডোক্রাইন সিগন্যাল ট্রান্সমিশন। এইটাতে বুঝতে একটু ঝামেলা হতে পারে। সেকেন্ড মেসেঞ্জার বলতে কী বোঝায়? যারা মাসেল ফিজিওলজির ভিডিওটা দেখছো,
মাসেল ফিজিওলজির বা এটা টপিকটা সম্পর্কে জানো, তারা জানো যে কোনো একটা নিউরোট্রান্সমিটারের মাধ্যমে একটা নার্ভ এন্ডিং থেকে একটা মাসেলের ইন্ডের মধ্যে, মাসেলের ইন্ড প্লেট বলি আমরা এটাকে, মাসেল ইন্ড প্লেটের মধ্যে সিগন্যালটা আসছে। এই যে নিউরোট্রান্সমিটারের সিগন্যালটা আসলো, এটা হলো ফার্স্ট মেসেঞ্জার। আর এরপরে এই যে ফার্স্ট মেসেঞ্জারের ফলে এখানে নিউরোট্রান্সমিটার থেকে আমাদের মাসেলের ইন্ডে আসলো, দেন এটা মাসেল সেলের কোথায় যাবে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম, যেখান থেকে ক্যালসিয়াম রিলিজ হবে। যে ক্যালসিয়ামটা মাসেলের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য দায়ী। ক্যালসিয়ামটা এখানে মাসেল কন্ট্রাকশন করা। সুতরাং এই যে ক্যালসিয়ামটাই হলো সেকেন্ড মেসেঞ্জার। অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য, বডির কোনো ফাংশন করার জন্য সেলের বাইরে থেকে যে সিগন্যালটা আসে সেটা হলো ফার্স্ট মেসেঞ্জার। আর সেলের ভিতরে যে কাজটা করায়, সেলের ভিতরের যে কাজটা করায় সে হলো সেকেন্ড মেসেঞ্জার। এখানে আমাদের সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করতে পারে। ডাইএসাইলগ্লিসারলের কথা লিখছে। সুতরাং লিপিডগুলো আমাদের, আর অনেকগুলো নামে পড়ব, লিপিডগুলো আমাদের সেকেন্ড মেসেঞ্জার হিসেবে ফাংশন করতে পারে। এছাড়া সারফেক্টেন্ট, লাঙের সারফেক্টেন্ট হিসেবে কাজ করে, তো আমরা জানি এটার পূর্ণ নামটা পড়তে হবে। সারফেক্টেন্টের রাসায়নিক নাম ডাইপারমিথাইল ফসফেটাইল কোলিন, অ্যান্ড যার ফলে সারফেস টেনশন কমে যায়। এটা নিয়ে আমরা পড়ব ডিটেলস। হেল্পস ইন ক্লোটিং মেকানিজম। যারা ফিজিওলজি আইটেম 9 পড়ছো তারা জানো যে ক্লোটিং মেকানিজম মানে ব্লাডের যে ফোর্থ আইটেম যারা পড়ছো তারা জানো যে ব্লাডের যে ক্লোটিং মেকানিজম, সেখানে ফসফোলিপিডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ক্লোটিংয়ের ফ্লোচার্টের মধ্যে ফসফোলিপিডের কথা আছে, ওইভাবে মনে রাখা যায়। দেন নন পোলার লিপিডস অ্যাক্টস এজ এ ইলেকট্রিক্যাল ইনসুলেটর, ওকে মনে রাখলাম। অ্যান্ড স্টোরড ফ্যাট ইন এডিপোজ টিস্যু সার্ভ এজ থার্মাল ইনসুলেটর, হ্যাঁ তাপীয় একটা অপরিবাহক হিসেবে কাজ করতে পারে এরা। এছাড়া মেনটেন্স ফ্লুইডিটি অফ সেল মেমব্রেন অ্যান্ড গিভ রাইজ টু মেনি ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল কম্পাউন্ড সাচ এস ইকোসানোয়েড, বাইল সল, ভিটামিন ডি। এগুলো আমরা ফ্যাটের ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ব। তো এটা জাস্ট মনে রাখো যে সেল মেমব্রেনের ফ্লুইডিটি প্রদান করে, যেহেতু এটার মধ্যে কি আছে, কোলেস্টেরল আছে এবং ফসফোলিপিড বাইলেয়ার আছে। এরপরে আমরা যে লিপিড খাই বলতেছি, ডায়েটারি লিপিড ফাংশন কি? প্রথম ফাংশনটাই হচ্ছে ডায়েটারি কনস্টিটিউয়েন্ট হিসেবে কাজ করে। সুতরাং এই ডায়েটারি লিপিড কী কী হতে পারে? সবচেয়ে বেশি সাধারণত আমরা খাই এইটা টিএজি, ট্রাই এসাইল গ্লিসারল। 90% থাকে আমাদের এই লিপিড যতগুলো আমরা খাই তার মধ্যে 90% কেজেই টিএজিকে আমরা গ্রহণ করে থাকি। বাকি 10%টা হলো কোলেস্টেরল আর ফসফোলিপিড মিলায়। তো ডায়েটারি লিপিডটা পরীক্ষায় অহরহ আসে, এমসিকিউ হিসেবে আসতে পারে। তো এবার আমরা লিপিডের ক্লাসিফিকেশন পড়ব। তো লিপিডের ক্লাসিফিকেশন আসলে দুই ভাবে হতে পারে, এটাই মেন ক্লাসিফিকেশন। এখান থেকে আমরা অধ্যায় কীভাবে আগাবো সেটা সম্পর্কে ডিটেলস ধারণা পাবো। তার আগে আমরা, যেহেতু এই ক্লাসিফিকেশনটা ছোটো, যদিও এটা একদম লাস্টে পড়ার কথা ছিল, বাট আমি আগে পড়াই নিচ্ছি। তো এখন লিপিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা পোলার লিপিড আর একটা নন পোলার লিপিড। এর মধ্যে যে পোলার লিপিড আছে, পোলার মানে কি? ওয়াটার সলিউবল। এমন কথা হইলো ভাই, লিপিড কি ওয়াটার সলিউবল হইতে পারে? যেহেতু আমরা ডেফিনেশনের মধ্যে পড়ে আসছি যে লিপিডগুলো কোনো ওয়াটার সলিউবল না, নট ওয়াটার সলিউবল, তাহলে এখন এটার মধ্যে কি পোলার বলতে কি বোঝায়? পোলার বলতে বোঝায় যে এরা ওয়াটারের সাথে ইন্টারাকশন ঘটাইতে পারে, কিন্তু এমন না যে ওয়াটারের মধ্যে একদম সলিউবল। যেমন এক্সাম্পল দিতে পারবেন? হ্যাঁ, এক্সাম্পল দেওয়া যাবে। লাইক ফর এক্সাম্পল ফসফোলিপিড। এই ফসফোলিপিডের মধ্যে কি আছে? ফসফেট পার্ট আছে। লিপিড এর মধ্যে নর্মাল লিপিডের যে ট্যাগ কন্টেন্ট, ট্যাগ মানে ট্রাইএসাইল গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তো এই ট্যাগ আর ফসফেট গ্রুপ, এই দুইটার মধ্যে কি ফসফেট যেটা আছে সেটাকে আমরা বলি হেড, আর এই ট্যাগটাকে বলি আমরা, এটাকে বলি টেইল। এখন এই যে আমরা যখন সেল মেমব্রেন পড়ি, সেল মেমব্রেনের মধ্যে এই হেড গঠিত হয়। হেডটাকে আমরা বলে থাকি হাইড্রোফিলিক, আর টেলটাকে বলে থাকি হাইড্রোফোবিক। অর্থাৎ এই হেডটা থাকে পানির কাছাকাছি, পানির সাথে ইন্টারাকশন ঘটাইতে পারে, ওয়াটারের সাথে ইন্টারাকশন ঘটাইতে পারে, বাট দ্য টেইল ক্যান নট ডু ইন্টারাকশন উইথ ওয়াটার। তো এখানে আমাদের টেইল হিসাবে কাজ করতেছে এই লিপিডের পার্টটা, যেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলতে পারি। আর হেডের কন্টেন্ট হিসাবে, হেড হিসাবে কাজ করতেছে ফসফেট পার্টটা এবং সাথে গ্লিসারলটা। এই হচ্ছে পোলার লিপিড বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি। আর একটা হলো নন পোলার লিপিড মানে এই ধরনের কোনো কিছু নাই। আচ্ছা, এখানে পোলার লিপিড বলে ফেলা ভালো যে পোলার লিপিডকে আমরা এমপিফ্যাটিক লিপিড বলে থাকি। এমপিফ্যাটিক
লিপিড। আর নন পোলার লিপিড হচ্ছে যারা ওয়াটার সলিউবল না, কোনো কিছু এর মধ্যে নাই। এরকম কারা কারা হতে পারে? ট্যাগ, রেটিনল এস্টার, কোলেস্টেরল এস্টার, ভিটামিন ডি এস্টার। এক কথায় একটু পরে আমরা পড়বো, এই ফ্যাটের মধ্যে আছে, এগুলোর মধ্যে আছে। যারা আমাদের নর্মাল সিম্পল লিপিড এরা সবাই হলো নন পোলার লিপিড। আর যারা সিম্পল লিপিড না বরং কমপ্লেক্স লিপিড এরাই হলো পোলার লিপিড। তো তুমি এভাবে একদম ডিরেক্টলি বলে দিবা না যে সিম্পল লিপিড হলো নন পোলার আর কমপ্লেক্স লিপিড হলো পোলার। এভাবে বলতে গেলে টিচার মাইন্ড করতে পারে, তুমি ভেঙে ভেঙে বললো তাইলেই হবে। কয়েকটা এক্সাম্পল দিতে বলবে, তুমি জাস্ট এক্সাম্পল ভেঙে ভেঙে বলবা। ওকে, ডান। তাহলে আমরা পরবর্তী ক্লাসিফিকেশন এখন যেতে পারি। তো লিপিডের মেইন ক্লাসিফিকেশন আসলে এইটাই, এবং এটা হচ্ছে আমাদের এই লিপিড আইটেমের মধ্যে মূল পাথ হয়ে যে কোনটার পরে আমরা কোনটা পড়তে যাব। তো লিপিড এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড আর প্রিকারসর অ্যান্ড ডিরাইভড লিপিড। তো এর মধ্যে কীভাবে ভাগ করছি এগুলাকে? এটা স্ট্রাকচারের উপর বেস করে ভাগ করছি। যদি সিম্পল লিপিড অর্থাৎ লিপিডের যে ভাঙলে 2টা উপাদান পাওয়া যায়, একটা ফ্যাটি অ্যাসিড আর একটা হলো অ্যালকোহল, মানে যদি গ্লিসারলের কথা বলো তাহলে তো এটা একটা অ্যালকোহল, তাহলে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল এরা হলো সিম্পল লিপিড। আর এই সিম্পল লিপিডের সাথে যদি অন্য কোনো নন লিপিড সাবস্টেন্স অ্যাড থাকে, যেমন ফসফেট হইতে পারে, কার্বোহাইড্রেট হইতে পারে, প্রোটিন হইতে পারে, তাহলে সেটা হবে কমপ্লেক্স লিপিড। আর আরেকটা আছে প্রিকারসর মানে হচ্ছে যা থেকে লিপিড তৈরি হয়, যেমন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বা আদার্স অ্যালকোহল, এগুলো মিলেই তো লিপিড তৈরি হয়। সুতরাং লিপিডের আরেকটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। অথবা ডিরাইভড লিপিড, অর্থাৎ লিপিডের যে নর্মাল সিম্পল লিপিড আছে বা কমপ্লেক্স লিপিড আছে, এগুলো থেকে পরবর্তীতে ফার্দার কোনো কিছুতে এগুলো কনভার্ট হতে পারে। অর্থাৎ সিম্পল লিপিড কমপ্লেক্স লিপিডের হাইড্রোলাইসিস করলে পাওয়া যাবে এমন সাবস্টেন্সগুলো নিয়ে গঠিত হয় প্রিকারসর অ্যান্ড ডিরাইভড লিপিড। ডান। এখন আমরা আলোচনা শুরু করব সিম্পল লিপিড থেকে। তো আমি অধ্যায়ের পাথওয়েটা আগে বলি। প্রথম কথা হচ্ছে সিম্পল লিপিড, ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল নিয়ে গঠিত। এখন ফ্যাটি অ্যাসিড তো অবশ্যই আছে, ফ্যাটি অ্যাসিডের সাথে এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলটা যদি গ্লিসারল হয় দেন এটাকে আমরা বলবো ফ্যাট। আর যদি এই অ্যালকোহলটা হায়ার কোনো অ্যালকোহল হয়, যেমন কোলেস্টেরল, যেমন রেটিনল, তাহলে সেটা হবে ওয়াক্স। ডান। তো আমরা ফ্যাট নিয়ে পড়ব। ফ্যাটকে আবার 2 ভাগে ভাগ করা যায়, ওয়েল আর একটা হলো ফ্যাট। এই ফ্যাট মানে হচ্ছে আমাদের নর্মাল TAG, ট্রাইয়াসাইল গ্লিসারল। তো TAGকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা ফ্যাট আর একটা ওয়েল। এটাকে আমরা আসলে ফিজিক্যালি ভাগ করছি, ফিজিক্যাল স্টেটের উপর বেস করে। ফ্যাট হলো সলিড আর ওয়েল হলো লিকুইড, সুতরাং এরা হলো আমাদের ফ্যাট। আর ওয়াক্সটা কি? ওয়াক্সটা হচ্ছে মাত্রই বললাম যে ফ্যাটি অ্যাসিডের সাথে এই অ্যালকোহল হিসাবে যদি হায়ার কোনো অ্যালকোহল থাকে, যেমন কোলেস্টেরল, রেটিনল, ভিটামিন ডি, এগুলা থাকলে তখন সেটা হবে ওয়াক্স। তো আমরা এটা নিয়ে পড়ব। তার পরবর্তীতে আমরা আলোচনায় যাব কমপ্লেক্স লিপিড সম্পর্কে। কমপ্লেক্স লিপিডের মধ্যে আমরা ফসফোলিপিড সম্পর্কে প্রথমে পড়ব। তো ফসফোলিপিড কি? সিম্পল লিপিডের মধ্যে যা যা থাকে, ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল, সাথে কি থাকবে? নামের মধ্যে আছে ফসফেট, সুতরাং ফসফেট। তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল প্লাস ফসফেট নিয়ে গঠিত হয় ফসফোলিপিড। এখন এই অ্যালকোহল হিসেবে থাকতে পারে গ্লিসারল থাকলে সেটার নাম হবে গ্লিসারোফসফোলিপিড। অথবা এই অ্যালকোহল হিসেবে থাকতে পারে স্ফিঙ্গল, এই স্ফিঙ্গল হিসেবে থাকলে সেটা হবে স্ফিঙ্গোফসফোলিপিড। এই হচ্ছে আমাদের ফসফোলিপিড সংক্রান্ত আলোচনা। তার পরবর্তীতে গ্লাইকোলিপিড সম্পর্কে আমরা পড়ব। গ্লাইকোলিপিডের মধ্যে আবার 2টা ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব। অ্যান্ড তারপরে সালফোলিপিড সম্পর্কে আলাদা কিছু পড়ার নাই। গ্লাইকোলিপিডের সাথে যখন সালফেট যুক্ত হয় তখন সেটাকে সালফোলিপিড বলে, এর বাইরে কিছু পড়ব না। এমিনোলিপিড সম্পর্কে আমাদের কোনো পড়া নাই। লিপোপ্রোটিন সম্পর্কে এরপরে আমরা পড়ব। লিপোপ্রোটিন আমরা জানি যে আমরা পড়ব সামনে, এরপরে বলে রাখি 4 ধরনের আছে, VLDL, LDL, HDL আর কাইলোমাইক্রন। সো এই লিপোপ্রোটিন সম্পর্কে আমাদের জানা হবে। তারপরে আমরা আলোচনা করব প্রিকারসর এন্ড ডিরাইভড লিপিড সম্পর্কে, যার মধ্যে সর্বপ্রথম আছে স্টেরয়েড। তো স্টেরয়েডের মধ্যে স্টেরয়েডের একটা নিউক্লিয়াস থাকে, অ্যান্ড আমরা এক কথা আসলে সব কিছুই পড়বো। এখন যদি কিছু না বুঝতে পারো তাও অসুবিধা নাই, কিন্তু জাস্ট আমি আলোচনাটা পাথওয়েটা বলতেছি। তারপরে স্টেরয়েডের মধ্যে স্টেরল সম্পর্কে জানতে হবে। স্টেরলের মধ্যে আমাদের মেইন এক্সাম্পল হচ্ছে কোলেস্টেরল। বাইল অ্যাসিড সম্পর্কে আমরা এই কার্ডে পড়বো না, কার্ড 3তে পড়বো, অর্থাৎ মেটাবলিজম কার্ডে পড়বো। হরমোন সম্পর্কে আমরা এই বায়োকেমিস্ট্রি তার পড়বো না, হরমোন সম্পর্কে আমরা ফিজিওলজিতে পড়বো। গ্লিসারল অ্যান্ড আদার অ্যালকোহল, এই গ্লিসারল সম্পর্কেও যা পড়ার মেটাবলিজম কার্ডের মধ্যেই পড়বো। কিটোন বডি সম্পর্কে যা পড়ার মেটাবলিজম কার্ডের মধ্যেই পড়বো। হাইড্রোকার্বন সম্পর্কে তো জানার মতো কিছু নাই, এটা ইন্টারমিডিয়েটে পড়ছো। লিপিড সলিউবল ভিটামিন সম্পর্কে আমরা কার্ড 2তে পড়বো, যেটার নামই হচ্ছে নিউট্রিশন
তো নিউট্রিশন কার্ডের মধ্যে আমরা ভিটামিন সম্পর্কে পড়ব। তাহলে আমরা আলোচনা শুরু করি ফ্যাট থেকে। তো চলো আমরা নিউট্রাল ফ্যাট বা টিএজি বা ট্যাগ এখান থেকে পড়তে শুরু করি। আমরা যদি টিএজি কথার মানে বোঝাই, মানে মিনিং বলি, তাহলে মিনিংটা হলো ট্রাই অ্যাসাইল গ্লিসারল। অর্থাৎ ট্রাই মানে 3, অ্যাসাইল মানে অ্যাসাইল গ্রুপ। অ্যাসাইল গ্রুপ মানে কি? ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে লাস্টে যে অ্যাসাইল গ্রুপটা থাকে সেটা। তাহলে ট্রাই অ্যাসাইল আর সাথে হলো গ্লিসারল। সুতরাং এটাকে যদি আমি ভাঙি তাহলে পাওয়া যাবে 3টা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে 3 ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলই হলো আমাদের ট্যাগ। এবং এটা আমরা অলরেডি দেখে আসছি ডায়েটারি লিপিডে 90%। তো ফ্যাট যখন লিকুইড স্টেটে থাকে তখন সেটার নাম ওয়েল। ফ্যাট বলতে আমরা ট্যাগের কথা বলতেছি। এই ট্যাগ যখন লিকুইড স্টেটে থাকে তখন সেটার নাম হবে ওয়েল, আর যখন সলিড স্টেটে থাকবে তখন সেটার নাম হবে ফ্যাট। তো ফ্যাট আর ওয়েলের মধ্যে ফিজিক্যাল ডিফারেন্স, কেমিক্যাল ডিফারেন্সের উপর বেস করে না। এদের তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এদের একটা পার্থক্যকারী তাপমাত্রা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সলিড হিসেবে থাকবে সে হলো ফ্যাট, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লিকুইড হিসেবে থাকে তখন সেটা ওয়েল। বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটগুলো এনিম্যাল অরিজিন আর ওয়েলগুলা প্লান্ট অরিজিন। অ্যান্ড যেটা এখান থেকে পড়তে হবে ফ্যাট আর ওয়েলের পার্থক্য থেকে, যে ফ্যাটগুলো হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত আর ওয়েলগুলো হলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। তো আমরা বাংলায় কি জানি? ওয়েল মানে হলো তেল। কাউকে তুমি কি তেল দিয়ে শেষ করতে পারবা? একজন দেখা যায়, একজন যদি এক কথা বলে আরেকজন 10 গুণ বাড়ায় বলে। স্পেশালি রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে এটা বেশি দেখা যায়। একজন আরেকজনকে তেল দিতে 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 একদম উপরে চলে যায়, কিন্তু তেল দেওয়া শেষ হয় না। একজন নতুন নতুন প্রোডাক্ট এক বছর তৈরি হয়, নতুন করে দেখা যায় টিভির হেডলাইনে। তো আমরা বলতে পারি যে ওয়েল বা তেল এটা কোনো সময় শেষ হবে না, অসম্পৃক্ত থেকেই যাবে। সুতরাং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোনটার মধ্যে হওয়া উচিত? ওয়েলের মধ্যে। স্যাচুরেটেড হওয়া উচিত ফ্যাটের মধ্যে, মনে রাখার ট্রিক্স। এরপরে ফ্যাট এটা লং চেইন ফ্যাটি অ্যাসিড গঠন করে, আর ওয়েল শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড গঠন করে। যেহেতু এ হচ্ছে তেলবাজ, এ জীবনে আসলে কোনো উন্নতি করতে পারে না, এ খুব বেশি উচ্চতা যাইতে পারে না, এজন্য এরা হলো শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। আর এ যেহেতু তেলবাজি করে না, সুতরাং সে হলো লং চেইন ফ্যাটি অ্যাসিড কন্টেইন করে। এই তো, তাহলে আমরা এটা একটু পড়তে পারলেই হয়ে গেল। অ্যান্ড নিউট্রাল ফ্যাট যারা আছে তারা নন ভোলাটাইল। ভোলাটাইল মানে উদ্দায়ী, তো উদ্দায়ী না আর কি, বাংলা বলে বুঝবো আশা করি। মেবি ক্রিস্টালাইজড হতে পারে। ওকে, তাহলে এখানে দেখো আমরা একটা স্ট্রাকচার দেওয়া আছে। স্ট্রাকচার পরীক্ষার জন্য লাগবে না, বোঝার জন্য লাগবে। তো ধরো এটা হচ্ছে আমাদের গ্লিসারল। গ্লিসারল মানে হচ্ছে 3 কার্বন বিশিষ্ট যৌগ এবং যেখানে 3টা OH আছে। তাহলে 3টা OH 3টা কার্বনের সাথে অ্যাড করা আছে। এখানে আমি ধরে নিলাম এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার এবং এটা 3 নাম্বার কার্বন। সুতরাং এবার চলো আমরা ফ্যাটি অ্যাসিড সম্পর্কে দেখি। ফ্যাটি অ্যাসিড, তো ফ্যাটি অ্যাসিড কি? ফ্যাটি অ্যাসিড অনেক কিছু হইতে পারে। এটা লং চেইন হইতে পারে, শর্ট চেইন হইতে পারে। তো এখন শর্ট চেইন বলতে আমরা একদম 3 কার্বন বিশিষ্ট যে প্রোপানোয়িক অ্যাসিড বলতেছি, এগুলাও কিন্তু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। আবার ওই যে আমরা পড়ছি বিভিন্ন সময় স্টিয়ারিক অ্যাসিড, সাবান তৈরি বিক্রিয়ার সময় ওই স্টিয়ারিক অ্যাসিড 18 কার্বন বিশিষ্ট, এরা কিন্তু লং চেইন ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ যদি 6 কার্বন, আমরা সামনে পড়বো ফ্যাটি অ্যাসিড যদি 6 কার্বনের চেয়ে কম হয় তখন সেটা শর্ট চেইন, আর যদি 10 কার্বনের চেয়ে বেশি হয় তখন সেটা লং চেইন। তো এখন ফ্যাটি অ্যাসিড যারা আছে তারা স্যাচুরেটেড হইতে পারে, আনস্যাচুরেটেড হইতে পারে। অর্থাৎ তাদের মধ্যে ডাবল বন্ড থাকতে পারে, ডাবল বন্ড থাকলে আনস্যাচুরেটেড, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে স্যাচুরেটেড। ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশন আলাদা আছে, এখন না বুঝলে অসুবিধা নাই। তো এই যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে, 3টা ফ্যাটি অ্যাসিড, তো 3টার মধ্যে যুক্ত হবে। তো এখন দেখো এখানে আমাদের ফার্স্ট কার্বনের মানে গ্লিসারল থেকে H বের হবে, আর ফ্যাটি অ্যাসিড থেকে OH বের হবে। এখান থেকে H, এখান থেকে OH, এখান থেকে H, এখান থেকে OH বের হবে। বের হয়ে এখানে আমাদের পানি তৈরি হয়ে গেল। এখন এই যে গ্লিসারলের O আছে, ওর সাথে এদিকের কার্বনের মধ্যে এটা সংযোগ তৈরি হবে, এই ওর সাথে এটার এবং এটার সাথে এটার। এই যে আমরা এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি ট্রাইগ্লিসারাইড। এখন 1 নম্বর কার্বনের সাথে যে ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হবে বলা হয়ে থাকে যে মোস্ট অফ দ্য টাইম এরা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়, অর্থাৎ সম্পৃক্ত। এবং 2 নম্বর কার্বনের সাথে যারা যুক্ত হবে বলা হয়ে থাকে এরা অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে পারে। আর 3 নম্বর কার্বনের সাথে যারা যুক্ত হবে এরা সম্পৃক্ত, অসম্পৃক্ত বা যে কোনোটাই হতে পারে। সুতরাং এটাই হচ্ছে এখানে 1 2 3 দিয়ে যা বোঝানোর সেটা বোঝাইলাম। ওকে, এবং এই যে আমরা এখানে দেখতেছি গ্লিসারল কি? একটা অ্যালকোহল। ফ্যাটি অ্যাসিড কি? অ্যাসিড।
অ্যালকোহল আর অ্যাসিড মিলে কী তৈরি করে? এস্টার ফর্ম করবে। সুতরাং ট্যাগ যারা আছে তারা হলো এস্টার, এবং এখানে বলাই আছে যারা ট্রাই এস্টার। ওকে, তারপর আমরা আগে তাহলে ফ্যাটের প্রপার্টিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো ফিজিক্যাল প্রপার্টি জাস্ট একবার রিডিং দিলেই মনে রাখা যায়। যেমন এরা কালারলেস, ওডরলেস, টেস্টলেস, নিউট্রাল, ইনসলিউবল ইন ওয়াটার এবং সলিউবল ইন ফ্যাট সলভেন্ট। এগুলো আমাদের বাই ডিফিনেশন সব পড়ে আসছি। স্পেসিফিক গ্র্যাভিটি লেস দেন 1, অর্থাৎ এই জন্যই তেলগুলা পানির মধ্যে ভাসে না পানি তেলের মধ্যে ভাসে। লেস দেন 1 যেহেতু আমাদের 1, সুতরাং যাদের ঘনত্ব কম বা স্পেসিফিক গ্র্যাভিটি কম তারা উপরে থাকে। তাহলে এই যে তেলগুলা পানির মধ্যে ভাসবে, নিচে পানি থাকবে, তার উপরে তেল থাকবে। অ্যান্ড মেক ইমালশন উইথ ওয়াটার, এইটা ইমালসিফিকেশনের সময় আমরা দেখছিলাম সলিউশন আইটেমটা পড়ার সময়। এছাড়াও আমরা মেটাবলিজম গার্ডের মধ্যে ডিটেলস পড়ব। তারপর আসো ফ্যাটের কেমিক্যাল প্রপার্টিস। এটা ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষার জন্য 3 স্টার। তো এখন ফ্যাটের কেমিক্যাল প্রপার্টিস শুরু থেকে হাইড্রোলাইসিস। এই হাইড্রোলাইসিস মানে বোঝায় ফ্যাটকে ভাঙলে, হাইড্রোলাইসিস মানে এক কথা ভেঙে দেওয়া। তাহলে ফ্যাট ভেঙে কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল হয়। একটা গেল। তারপরে সেপনিফিকেশন, মানে বাংলায় যেটাকে আমরা বলতাম সাবানায়ন, এটা ফ্যাটের সাথে যখন অ্যালকালাই যুক্ত হবে, অর্থাৎ ক্ষার যুক্ত হবে, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে বা পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এই দুইটার একটা। অ্যান্ড তখন উৎপন্ন করে কি? সাবান তৈরি করে, সাথে গ্লিসারিন বা গ্লিসারল ফর্ম করে। এই হচ্ছে সেপনিফিকেশন রিঅ্যাকশন। তারপরে আছে রেন্সিডিটি। রেন্সিডিটি মানে ফ্যাটের অক্সিডেশন ঘটানো, বলা হয় ফ্যাটের অটো অক্সিডেশন। তো অক্সিডেশনের মাধ্যমে কি তৈরি করে? পারঅক্সাইড, এপিঅক্সাইড, অ্যালডিহাইড, এগুলো ফর্ম করে, যেগুলা একটা আনপ্লেজেন্ট, মানে টেস্ট, মানে যেটাকে আসলে পছন্দ করি না আর কি আমরা, আনপ্লেজেন্ট টেস্ট অ্যান্ড ওডর চেঞ্জ করে, কালারটাও চেঞ্জ করে। এই তো। তারপরে আসো পারঅক্সিডেশন। পারঅক্সিডেশন হচ্ছে লিপিডকে যখন, মানে ফ্যাটকে যখন আমরা পারঅক্সিডেট করব, তখন পারঅক্সাইড উৎপন্ন হবে এবং ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। আর হাইড্রোজেনেশন, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে আমরা হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বানাইতে পারি। এরকম তো দেখছোই আমরা, আনস্যাচুরেটেড বিভিন্ন যৌগ ছিল, হাইড্রোকার্বন ছিল, লাইক অ্যালকিন। অ্যালকিন কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। অ্যালকিন থেকে যখন আমরা অ্যালকেন বানাই, তখন কি হাইড্রোজেন যোগ দেই, নিকেল বিক্রিয়া ছিল, সাথে 250 ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি ইত্যাদি ছিল। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেন বানানোর যে রিঅ্যাকশন, সেটা হলো হাইড্রোজেনেশন রিঅ্যাকশন। ওকে ডান। তাহলে আমরা নিউট্রাল ফ্যাট সম্পর্কে পড়তেছিলাম, মানে ট্যাগ সম্পর্কে পড়তেছিলাম। এবার আমরা পড়ব ওয়াক্স সম্পর্কে। অ্যান্ড এরা হলো ফ্যাটি অ্যাসিডের সাথে লং চেন মনোহাইড্রিক অ্যালকোহল। তো এরা কারা কারা হতে পারে? একটা ফ্যাটি অ্যাসিড তো প্রত্যেকটার মধ্যে কমন থাকবেই, যেহেতু ফ্যাটি অ্যাসিড আছে। সাথে লং চেন অ্যালকোহল মানে বোঝায় রেটিনল হতে পারে, কোলেস্টেরল হতে পারে, কোলেস্টেরলের মধ্যে অনেক লম্বা 29 কার্বন বিশিষ্ট। ভিটামিন ডির সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হতে পারে। এই হচ্ছে আমাদের সিম্পল লিপিড সম্পর্কে কথাবার্তা। তো আমরা ট্যাগের পিউরিটি টেস্ট করতে পারি। এই যে ট্যাগ যারা আছে সিম্পল লিপিড, এদেরকে আমরা ভাগ করছি ফ্যাট আর ওয়াক্সে। এই ফ্যাট যারা, তাদেরকে আমরা ট্যাগ বলে থাকি। তো ট্যাগের পিউরিটি টেস্ট করার জন্য আমরা কিছু টেস্ট করতে পারি বা কিছু অবজারভেশন করতে পারি। লাইক ফর এক্সাম্পল সেপনিফিকেশন নাম্বার। সেপনিফিকেশন নাম্বার বলতে বোঝায় 1 গ্রাম ফ্যাট বা ওয়েল থেকে যখন আমি স্যুপ তৈরি করব, তার সাথে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাবো, সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিলিগ্রামে যে ভরটা থাকবে, এই ভরটাই হলো সেপনিফিকেশন নাম্বার, যেটা আমাদের হিউম্যান ফ্যাটের জন্য 195 থেকে 200, বাটারের জন্য 230 থেকে 40, কোকোনাট অয়েলের জন্য 250 থেকে 60। তারপরে আয়োডিন নাম্বার। আয়োডিন নাম্বার বলতে বোঝায় যে আয়োডিনটা আছে, আয়োডিন মিশাবো আমি। তো ফ্যাটের মধ্যে 100 গ্রাম ফ্যাট বা অয়েলের মধ্যে আয়োডিন দেওয়ার পরে সে যতটুকু আয়োডিন অ্যাবজর্ব করতে পারবে, মানে শোষণ করতে পারবে, সেইটার গ্রাম অ্যামাউন্টই হলো আয়োডিন নাম্বার। এবং যেটা যত বেশি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সে তার আয়োডিন নাম্বার তত বেশি হবে। কারণ কি? তার মধ্যে আয়োডিন অ্যাবজর্বেশনটা বেশি হবে। ওকে ডান। আচ্ছা, তো ফ্যাট ওয়েল কোনটার জন্য কত, আয়োডিন নাম্বার কত, একটু মনে রাখার চেষ্টা করবা। সব মনে রাখতে পারলেও যেগুলা মানে ধরো একটু কমন, যেমন বাটার, অন্তত এইটা, বা কোকোনাট ওয়েল,
এগুলা মনে রাখার চেষ্টা করতে পারো। খুবই যে ইম্পর্টেন্ট তা না, এগুলা আমাদের এবিসি বইয়ে নাই, এই টপিকটা এবিসি বইয়ের থেকে নেওয়া না, এটা সত্যনারায়ণ থেকে নেওয়া। এরপরে এটাও এরকম একটা পিউরিটি নির্দেশকই, রেইচার্ড মিসাইল নাম্বার, RM নাম্বার সংক্ষেপে, অ্যান্ড আরেকটা আছে পোলিনস্কি নাম্বার। তো জিনিসটা আগে দেখো, ধরো তোমার কাছে 5 গ্রাম ফ্যাট আছে বা ওয়েল আছে, মানে আমরা তো নিউট্রাল ফ্যাট হিসেবে বলতেছি আর কি, ট্যাগ আছে 5 গ্রাম ট্যাগ আছে। এখন এটাকে তুমি হাইড্রোলাইসিস করবা এবং ডিস্টিলেশন করবা, যার ফলে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হবে অবভিয়াসলি। তো ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হবে, এবং এখানে ফ্যাটি অ্যাসিডগুলা ওয়াটার সলিউবল ফ্যাটি অ্যাসিড হতে পারে অথবা নন ভোলাটাইল ওয়াটার ইনসলিউবল ফ্যাটি অ্যাসিড হতে পারে। যদি আমি ওয়াটার সলিউবল ফ্যাটি অ্যাসিডের জন্য চিন্তা করি তাহলে সেটা হবে RM নাম্বার, আর যদি ওয়াটার ইনসলিউবল ফ্যাটি অ্যাসিডের জন্য চিন্তা করি তাহলে সেটা হবে পোলিনস্কি নাম্বার। ওকে, আচ্ছা, এখন এই যে ওয়াটার সলিউবল ফ্যাটি অ্যাসিড, এই ওয়াটার সলিউবল ফ্যাটি অ্যাসিড এটা তো একটা অ্যাসিড, অ্যাসিডটার জন্য এটাকে নিউট্রালাইজ করার জন্য কি এড করতে হবে? বেস। তাহলে এই অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য বেস এড করলাম, 0.1 নর্মাল পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম অ্যাসিডের সাথে। তাহলে অ্যাসিড আর বেস মিলে কী তৈরি হয়? নিউট্রালাইজ হয়ে যায়, সল্ট আর ওয়াটার ফর্ম করে। তাহলে এই অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাচ্ছি 0.1 নর্মাল। ওকে ফাইন, বাট এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাচ্ছি, কতটুকু মিশাইতেছি, কত আয়তন মিশাইতেছি? এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে আয়তন, সেই আয়তনটাই হলো RM নাম্বার, মিলিলিটার এককে পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে আয়তন সেটাই হলো আমাদের RM নাম্বার। এটা যদি আমি ওয়াটার ইনসলিউবল ফ্যাটি অ্যাসিডের জন্য চিন্তা করতাম, তাকে নিউট্রালাইজ করার জন্য যে 0.1 পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স করব, সেইটার যে মিলিলিটার এককে যে আয়তন সেটাকে বলা হয় পোলিনস্কি নাম্বার। ওকে, এখন বাটারের জন্য কত? RM নাম্বার বাটারের জন্য হলো 25 থেকে 30, বাট অন্যান্য আদার যে এডিবল অয়েল আছে সেগুলোর জন্য, ভোজ্য তেল যেগুলো আছে সেগুলোর জন্য একের চেয়েও কম। তাহলে তুমি বাজারে যখন যদি তুমি এটা টেস্ট করো ঠিক মতো, RM নাম্বারটা বের করো, তখন দেখবা যে দোকানি তোমাকে এটা বাটারটা ঠিক বাটারে দিছে কি না, নাকি অন্যান্য তেল মিশাই দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে বাটারের পিউরিটি টেস্ট করার জন্য একটা ভালো ওয়ে, কোনটা? RM নাম্বার। এরপরে আরেকটা আছে অ্যাসিড নাম্বার। অ্যাসিড নাম্বার বলতে বোঝায় 1 গ্রাম ফ্যাট, মানে ট্যাগ আর কি, ট্যাগ 1 গ্রাম ট্যাগের সাথে, ট্যাগ থেকে তুমি ফ্যাটি অ্যাসিড পাবো অবভিয়াসলি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল পাওয়া যাবে হাইড্রোলাইসিস করলে। তাহলে এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এটাকে নিউট্রালাইজ করার জন্য যে পটাশিয়াম হাইড্রোক্সাইড মিশাইতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের সেই আয়তনটাকে বলা হয় অ্যাসিড নাম্বার, অবশ্যই মিলিলিটার এককে। ওকে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাসিড নাম্বার। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের কি পিউরিটি টেস্ট অফ ট্যাগ। এইভাবে আমাদের শেষ হলো সিম্পল লিপিড পড়াশোনা।